আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি নারী ও শিশুদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার আহ্বান বিশ্ব মোড়লদের প্রতি। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। দুই সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর। মোটরসাইকেল আরোহীর হেলমেট পরা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। আজ সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে 5টি হজ ফ্লাইট। ভিসা নিতে ব্যর্থ হওয়া এজেন্সিগুলোকে শো কজ করা হয়েছে জানালেন পরিচালক। কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলে নিম্নগামী ছাত্ররা। প্রযুক্তিগত আসক্তি, কিশোর গ্যাং ও পড়াশোনায় অমনোযোগিতা মূল কারণ বলছেন শিক্ষাবিদরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বানও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘসহ বিশ্ব মোড়লদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ICPD 13 গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আমরা দায়িত্ব নেবার পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদাঙ্ক অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি। জাতিগত নিধনের শিকার মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের শিকার নিপীড়িত ফিলিস্তিনি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে বাংলাদেশ কাজ করছে জানিয়ে জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য বৈশ্বিক সহযোগিতা জোরদারের পরামর্শ দেন শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। UNFP'র সাথে বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপানের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় 2 শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বাস্তুচ্যুত জলবায়ু পরিবর্তন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দুপুরে সচিবালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। ডোনাল্ড লু বলেন, জলবায়ু পরিবর্তনে কিভাবে একসঙ্গে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হয়েছে। পরে সাবের হোসেন চৌধুরী বলেন, সামনের দিকে সম্পর্ককে কিভাবে আরও সুদৃঢ় করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে ডোনাল্ড লুর বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে সম্পর্কের
কিছু বিষয় আছে যেটা হচ্ছে যার একটা স্থায়িত্ব থাকে, মানে কিছু ভ্যালুজ বলেন, দৃষ্টিভঙ্গি বলেন, সেটা সবসময় থাকবে। আবার কিছু কিছু ইস্যু তৈরি হতে পারে যেটা বিশেষ একটা প্রেক্ষাপটে কিছু তাদের অবস্থান থাকতে পারে। আমরা আজকে যেটা আলাপ করেছি যে আমাদের মৌলিক যে জায়গাগুলো আছে, যেগুলো আমি মনে করি অভিন্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সামনের দিকে কিভাবে আমাদের সম্পর্কটাকে আরো সুদৃঢ় করব, সেটা নিয়েই কিন্তু মূলত আলোচনা। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা হীরা। হীরা, সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আজকের কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে মার্কিন পররাষ্ট্র সহকারী মন্ত্রী ডোনাল্ড লু কিন্তু বাংলাদেশ সফর করছে এবং যেমনটি কিছুক্ষণ আগেই আমি জানাচ্ছিলাম যে ডোনাল্ড লুর এই সফরে কিন্তু বাংলাদেশের সাথে যে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক সেটিকে আরো জোরদার করার কথা রয়েছে এবং এর পাশাপাশি আমাদের যে জলবায়ু এবং রোহিঙ্গা যে সংকট রয়েছে সেটা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। এবং আপনি জানেন উর্মি, কিছুক্ষণ আগেই কিন্তু ডোনাল্ড লু সচিবালয়ে আমাদের বন ও পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতে যে বিষয়গুলো উঠে এসেছে সেটি আমাদেরকে কিন্তু তিনি জানিয়েছেন যে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে যে সৃষ্ট ক্ষতিগুলো হচ্ছে সেগুলো আসলে কমানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় এই বিষয় নিয়ে কিন্তু তারা বিস্তর আলোচনা করেছেন। এর পাশাপাশি আমাদের বন ও পরিবেশ মন্ত্রী যেটি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাদের এই সাউথ এশিয়ার জন্য একটি জলবায়ু স্যাটেলাইটের বিষয় কিন্তু উঠে আসছে। নাসার যে জলবায়ু স্যাটেলাইট, সেই নাসার জলবায়ু স্যাটেলাইটটি যদি এই সাউথ এশিয়ার জন্য যদি চালু করা হয় সেক্ষেত্রে কিন্তু এই যে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সেটি কিন্তু আসলে আগাম বাড়তেই জানা যাবে এবং মোকাবেলা করা সম্ভব হবে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন। এর বাইরে আমরা যদি বলি, পররাষ্ট্র সচিবের সঙ্গে পদ্মায় বৈঠক করেছেন এবং সেই পদ্মার বৈঠক শেষে মধ্যাহ্নভোজ করে কিন্তু তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কথা রয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে এবং যেটা আমরা ধারণা করছি এই সাক্ষাতে যে বিষয়গুলো উঠে আসতে পারে যে যুক্তরাষ্ট্রে ভিসা যে শিক্ষার্থীদের ভিসা প্রসেসিংটা যেন সহজতর হয় এই বিষয়গুলো নিয়ে কথা হবে। এর বাইরে যদি আপনাকে একটু বলি, আমাদের দুদেশের যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা হবে এবং পররাষ্ট্রমন্ত্রী আগেও বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় যে নানা বিষয়গুলো রয়েছে অমীমাংসিত, সেই বিষয়গুলো নিয়ে এবার আলোচনা হবে। এর বাইরে যদি আপনাকে বলি, যুক্তরাষ্ট্রের যে বিষয়গুলো ছিল নির্বাচনের পূর্ববর্তী সময়ে, সেই নির্বাচনের পূর্ববর্তী সময় বিষয়গুলোকে কিন্তু পেছনে ফেলে জো বাইডেন টানা চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী হওয়ায় এবং তারই একটি রুটিন মাফিক কার্যক্রমের অংশ হিসেবে ত্রিদেশীয় সফরে বাংলাদেশকে সাথে রেখেছে যুক্তরাষ্ট্র এবং সেই যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে সাথে রাখারই একটি ধারাবাহিকতায় কিন্তু যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্র মন্ত্রী কিন্তু বাংলাদেশ সফর করছেন এবং এই সফরে দুদেশের সম্পর্ক আরো এক কথায় যদি বলি জোরদার হবে। তো আমার কাছে উর্মি এখন পর্যন্ত কার্যক্রমের এতটুকুই সর্বশেষ ছিল। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বৈঠক শেষে কিন্তু এখান থেকে ডোনাল্ড লু আবার ওয়েস্টার্নে যাবেন এবং ওয়েস্টার্ন থেকে কিন্তু ডোনাল্ড লুর আজকে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে। তুর্মে এতটুকুই আমার কাছে ছিল সর্বশেষ। হীরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আজকের কর্মসূচির বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আমিনা হীরা। ঢাকা সহ সারা দেশে আজ থেকে মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশও দেন তিনি। সকালে বনানীতে বিআরটি এর সদর কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এই নির্দেশ দেন তিনি। 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধেরও নির্দেশ দেন সেতুমন্ত্রী। মোটরসাইকেল, ইজি ব্যাগ, এই 3 চাকার গাড়ি, এগুলোর জন্য ম্যাক্সিমাম দুর্ঘটনা। আর এখন দুর্ঘটনা কম হলেও
বাসের সাথে যদি মোটরসাইকেলের কোনো প্রকার সংঘর্ষ, তখন মোটরসাইকেলের 3 জনই দেখা যায়। ইজি বাইকও 9-10 জন, যা ড্রাইভার সহ সবার। আজ বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স সহ মোট 5টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে ছেড়ে যাবে। আজ সকল ফ্লাইট সুষ্ঠুভাবে পরিচালনা হলে বাংলাদেশ থেকে মোট হজ যাত্রী গমন করবেন 19,917 জন। আজকের পর বাংলাদেশ থেকে হজ যাত্রী বাকি থাকবে 6,520 জন। হজ পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যেসব এজেন্সি এখন পর্যন্ত ভিসা নিতে ব্যর্থ হয়েছে তাদেরকে শোকজ করা হয়েছে। আগামী 10 জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে 20 জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দর্শক, এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার আরো খবর জানাচ্ছেন সহকর্মী শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ যাত্রার আজ 7ম দিন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর আশকোনা এলাকার যে হজ ক্যাম্প রয়েছে সেখানে। সকাল থেকেই কিন্তু আমরা বিভিন্ন তথ্য নিয়েছি। ভিসা নিয়ে যে জটিলতার কথা রয়েছে সেই বিষয়ে কিন্তু আমি পরিচালকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে 85,117 জন হজযাত্রী থাকলেও ইতিমধ্যে কিন্তু 70,000 ভিসা তারা হাতে পেয়েছে। ভিসা নিয়ে তেমন কোনো জটিলতা নেই। যে জটিলতা রয়েছে সেটা খুব শীঘ্রই কিন্তু সমাধান হবে। এছাড়া বাংলাদেশ থেকে যে হজযাত্রী হজে যাচ্ছেন তাদের ব্যাগ এবং লাগেজে কিন্তু বিভিন্ন তামাক জাতীয় দ্রব্য কিন্তু দিয়ে দিচ্ছে বিভিন্ন এজেন্সি। এটা কিন্তু কঠিন নির্দেশনা রয়েছে যে কোনো ধরনের তামাক জাতীয় দ্রব্য যেন তারা বহন না করেন। আপনাদেরকে যে বলে রাখতে চাই, আজ কিন্তু বাংলাদেশ থেকে 5টি ফ্লাইট কিন্তু সৌদির উদ্দেশ্যে রওনা হবেন। এর মধ্যে 2টি রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের এবং 3টি রয়েছেন সৌদি এয়ারলাইন্সের। ইতিমধ্যে আজ যদি সম্পূর্ণ ফ্লাইট সমাপ্ত হয় তাহলে কিন্তু 19,917 জন হজযাত্রী কিন্তু বাংলাদেশ থেকে সৌদির উদ্দেশ্যে পৌঁছাবেন এবং বাকি থাকবে 65,200 জন হজযাত্রী কিন্তু এই হজযাত্রায় বাকি থাকবেন। সব কিছু ঠিক থাকলে মোটামুটি সফলভাবে কিন্তু এবারের হজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিচালক। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে হজ পরিস্থিতির আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরশার আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল উদ্ধার সহ আরশার 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভোর থেকে উখিয়ার গহীন পাহাড়ে লাল পাহাড়ে এই অভিযান চালানো হয়। র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, রাত 2টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু করে। এরপর র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে 2 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র ও গোলা বারুদ। তার বিরুদ্ধে 3টি হত্যা মামলা সহ একাধিক মামলার খবর আমরা পেয়েছি। আর পরবর্তী যে আরেকজন যে তার সহযোগী অর্থাৎ রিয়াজ, এই রিয়াজের নামেও একটি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলে নিম্নগামী ছাত্ররা। চলতি বছরও পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সব ক্যাটাগরিতেই মেয়েদের থেকে পিছিয়ে রয়েছে ছেলেরা। এর অন্যতম কারণ মাত্রাতিরিক্ত মোবাইল আসক্তি, কিশোর গ্যাং ও ক্লাসে অনুপস্থিতি সহ পড়াশোনায় অমনোযোগিতা বলে মনে করেন শিক্ষাবিদরা। আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গেল 12 মে রোববার। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে মেয়েদের তুলনায় সব সূচকেই পিছিয়ে ছেলেরা। ছাত্রীদের পাশের হার যেখানে 84.47%, সেখানে ছাত্রদের পাশের হার 3% কমে 81.57% নেমে এসেছে। জিপি 5 প্রাপ্তিতে বড় ধরনের ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এবার 83,353 জন ছাত্র জিপি 5 পেলেও 15,000 বেড়ে ছাত্রীদের সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 98,776 জনে। পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রেও পিছিয়ে আছে ছেলেরা। বিগত কয়েক বছর ধরেই পাবলিক পরীক্ষায় নিম্নমুখী ছেলেদের ফল। মেয়েদের ফলাফলে উচ্ছ্বসিত সরকার প্রধান শেখ হাসিনাও। ফলাফলে ছেলে মেয়ে সমতা আনার প্রত্যাশা জানানোর পাশাপাশি ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি। তাদেরকে উৎসাহিত করার জন্য তারা লেখাপড়ার দিকে মনোযোগ দেয় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমাদের সাক্ষরতার হার বেড়েছে এবং শিক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর সংখ্যাও কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে
একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই। তবে কেন ছেলেরা পিছিয়ে? কারণ অনুসন্ধানে জানা গেল তথ্য প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার, ক্লাসে কম উপস্থিতি এবং নিয়ম না মানা ও অধ্যবসায় থেকে অর্থাৎ কোনো ক্ষেত্রে মনোযোগ না থাকায় ছেলেদের ফলাফল এমনটাই হয়েছে বলে মনে করেন এই শিক্ষাবিদ। মেয়েরা যে কোনো কারণে হোক, বাবা মা কখনো তোমাকে সন্ধ্যার মধ্যে ফিরতে হবে, কাজে আসতে হবে, এটা রেস্ট্রিকশন আছে, এটা তাকে ফলো করে। ছেলেরা সাধারণত এই যে বাইরে যাওয়ার প্রবণতা এবং প্রযুক্তি নির্ভর হয়ে পড়া, এটি একটি কারণ হতে পারে। বিপরীত দিক থেকে ভালো ফলের পেছনে মেয়েদের অধ্যাবসায়ী মনোভাব বড় ভূমিকা রাখছে বলে মনে করেন শিক্ষাবিদ। তবে বাল্যবিবাহ রোধে সরকারের কার্যকরী উদ্যোগ ও উপবৃত্তির আওতা আনার মাধ্যমে মাধ্যমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে বলে মনে করেন তিনি। যে সরকার মেয়েদেরকে এসএসসি থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত বিনা বেতনে তাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছে, এটি একটা বড় ইন্ডিকেটর। এবং এটা মেয়েদেরকে প্রান্তিক ক্ষেত্রে থেকে শুরু করে একেবারে আপ লেভেল পর্যন্ত সব ক্ষেত্রে কিন্তু একটা বিরাট এফেক্ট পড়ছে। আবু সাদপু, মাই টিভি, ঢাকা। আর সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোপালভোগ, বোম্বাই, গোপাল খাস ও বৈশাখী সহ সুস্বাদু স্থানীয় জাতের আম। বিষমুক্ত ও গুণগত মানের আম বাজারজাত করতে প্রজাতিভেদে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। তবে আম চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ার কারণে জেলায় আম উৎপাদন গত বছরের চেয়ে অনেক কম হয়েছে। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কমল। আবহাওয়া ও মাটির গুণাগুণের কারণে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেভাগেই পাকে। এ কারণেই দেশ জুড়ে সাতক্ষীরার আমের চাহিদাও ব্যাপক। বৈরী আবহাওয়ার কারণে এবছর আমের ফলন কিছুটা কম হয়েছে। এছাড়া তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে আমের আকারও ছোট। তবে সঠিক সময়ে আম বাজারজাত করতে পারলে লাভের আশা করছেন চাষিরা। বর্ষার কারণে আমরা আম ভালো বড় করতে পারিনি। হিমসাগর ভাঙার ডেটটা যদি দেয় তাহলে আমরা তাড়াতাড়ি আমটা ভেঙে হয়তো আমাদের চালানটা বাঁচানো সম্ভব হবে। দামটা যদি আমরা হিমসাগরের বেলায় পাই তাহলে আমরা মোটামুটি আলনা দিলে আমরা লাভবান হতে পারবো। আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে বাজারজাত করতে আম সংগ্রহের তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নির্ধারিত সময়ের আগেই গাছ থেকে আম সংগ্রহ করে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করছে। এতে এ অঞ্চলের আমের গুণমান নষ্ট হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। বর্তমান কিছু অসাধু আম ব্যবসায়ী আছে, তাদের কারণে সমস্ত ব্যবসায়ীদের বদনাম। আমগুলো কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করছে। এই অসাধু ব্যবসায়ীদের কিভাবে দমন করা যায় এটা আপনারা খেয়াল রাখবেন। সাতক্ষীরা জেলার আমরা যখন বিক্রি করি ঢাকায়, তখন এই আমের ডিমান্ডটা কমে যায়। বাজারে বিষমুক্ত আম নিশ্চিত করতে গেল 2 সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 50,000 কেজিরও বেশি কেমিক্যাল মেশানো আম জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের মেসেজ থাকবে সবার প্রতি যে যেন কোনো আম নির্দিষ্ট ক্যালেন্ডারের পূর্বে সাতক্ষীরা থেকে না বের হয়। এবছর সাতক্ষীরায় 50,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বিষমুক্ত আম পেতে হলে জেলা প্রশাসনের আম সংগ্রহের নির্ধারিত তারিখের পূর্বে ক্রেতাদেরকে আম ক্রয় না করার আহ্বান জানিয়েছে কৃষি বিভাগ। বিভিন্ন জেলাতে যে আমের ক্যালেন্ডারটা করা হয়ে থাকে বিভিন্ন জাতে, সেই তারিখটা লক্ষ্য করে আপনারা বাজার থেকে আম সংগ্রহ করবেন। তাহলে আমাদের যে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ আমটা আপনারা খেতে পারবেন। জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া এবং 10 জুন আম্রপলি আম সংগ্রহ করা যাবে। ইলিয়াস কমল, মাই টিভি। গেল 4 বছরের ব্যবধানে 42,000 ডেঙ্গু রোগী কমেছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে মালিবাগ মোড়ে গণশৌচাগার উদ্বোধন শেষে কথা বলেন তিনি। মেয়র আরও বলেন, এবারের মৌসুম আসার আগেই ডেঙ্গুর পূর্বাভাস থাকায় বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে আগাম অভিযান চালানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি ঢাকার বাইরে থেকে আসা রোগীদের তথ্য আলাদা করে দেওয়ারও আহ্বান জানান তিনি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে আমরা রাখতে পেরেছি। এর জন্য ঢাকাবাসীকেও আমি ধন্যবাদ জানাই, যারা সচেতনতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।
ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা সংযোগ সড়ক না থাকায় সিলোনিয়া নদীর উপর নির্মিত ব্রিজটি ব্যবহার করতে পারছে না হাজারো মানুষ। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ব্রিজটি ব্যবহার করতে না পারায় ভোগান্তিতে ৬ গ্রামের ৫০,০০০-এর বেশি মানুষ। প্রতিনিধি আমিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন এসএম হামিম। ফেনীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে পরশুরাম ও ফুলগাজী উপজেলার মাঝামাঝি সিলোনিয়া নদীর উপর ব্রিজ নির্মাণের কাজ শেষ হয় ১ বছর আগে। তবে দুই পাশের মাত্র ২১০ মিটার সংযোগ সড়কের অভাবে কাজে লাগাতে পারছে না দুই উপজেলার ৬ গ্রামে প্রায় ৫০,০০০ মানুষ। যাতায়াত করতে হচ্ছে ২-৩ কিলোমিটার ঘুরে। নিত্যদিনের এই ভোগান্তিতে বিরক্ত এলাকাবাসী। মানুষ চলাফেরা করতে সমস্যা হচ্ছে, কোনো কিছু এখান দিয়ে যান চলাচল করতেছে না। কৃষকের কষ্ট জনগণ আটতে পাইতেছে না। রাস্তাটা আমাদের একান্ত প্রয়োজনীয়, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। এখান দিয়ে 1 থেকে 1.5 কিলো রাস্তাটা যদি বাঁধানো হয় তাহলে এই ব্রিজের সফলতা বেরিয়ে আসবে। মনতলা গ্রাম পর্যন্ত সংযোগ না থাকাতে সরকারের এত টাকা ব্যয়ের ব্রিজটি আসলে মানুষের উপকার আসতেছে না। সরকারের কাছে আমরা আবেদন করতেছি রাস্তাটা সহসায় সম্পূর্ণ করার জন্য। ব্রিজটি নির্মাণের সময় সংযোগ সড়কটি ঠিকাদারদের কাজের মধ্যে ছিল না। পরে সংযোগ সড়কটি করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। যেহেতু আমাদের এই প্রজেক্টে ল্যান্ড অ্যাকুইজিশন ধরা ছিল না, আমরা জনগণের সাথে পার্টিসিপেশন, জনগণকে বুঝায়ে তাদেরকে মোটিভেট করে আমরা ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণ চেষ্টা করে যাচ্ছি এবং সেভাবে আমরা সফল হয়েছি। কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এসএম হামিম, মাই টিভি। ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। ৮০ কেজির দৈত্যাকার কুমিরের সঙ্গে লড়াই করে নিজের যমজ বোনকে বাঁচানো এক ব্রিটিশ তরুণীকে রাজকীয় সম্মাননা প্রদান করতে যাচ্ছেন রাজা তৃতীয় চার্লস। অসামান্য ওই বীরত্বের জন্য তাকে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস বেসামরিক বীরত্ব ক্যাটাগরিতে সম্মাননা জানাবেন। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ২০২১ সালের কথা। যমজ বোন জর্জিয়া লরি ও মেলিসা অবকাশ যাপনের জন্য যান মেক্সিকোতে। সেখানে একটি সৈকতে সাঁতার কাটার সময় মেলিসাকে আক্রমণ করেছিল একটি কুমির। তাতে কি, বোনকে বাঁচাতে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েন জর্জিয়া। কুমিরটির মুখে একের পর এক ঘুষি মেরে বাঁচান বোনকে, সেই সাথে নিজেও আহত হন। পরবর্তীতে দুই বোনই সুস্থ হয়ে ওঠেন। কুমিরের মুখে ঘুষি মেরে নিজের যমজ বোনকে বাঁচানো ব্রিটিশ তরুণীকে এবছরের কিংস গ্যালাক্ট্রি মেডেলে ভূষিত করা হয়েছে। ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে এই মেডেল পাবেন জর্জিয়া। যুক্তরাজ্যের সানহাস্টের বাসিন্দা ৩১ বছর বয়সী জর্জিয়া লরি তার বোন মেলিসার সঙ্গে মেক্সিকোতে ছুটি কাটাতে যান। সে সময় দুই বোন পুয়ের্তো এসকন্ডিডোর এক সৈকতে সাঁতার কাটছিলেন। জর্জিয়া হঠাৎ দেখেন মেলিসাকে একটি কুমির টেনে নিয়ে যাচ্ছে। এ সময় বোনকে ছাড়াতে কুমিরটির মাথায় ঘুষি মারতে শুরু করেন জর্জিয়া। এক পর্যায়ে কুমিরের মুখ থেকে বোনকে ছুটিয়ে নৌকা পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন তিনি। এরপর দুজনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জর্জিয়া হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন। অন্যদিকে গুরুতর আহত মেলিসা কোমায় চলে যান। তবে ওই উদ্ধারের জন্য আক্রমণের শিকার মেলিসার সাহসিকতাকে কৃতিত্ব দেন লরি। দাবি করেন কুমিরের আক্রমণ করার পরও মানসিকভাবে শক্ত ছিলেন মেলিসা। আর জর্জিয়া বলেন, এতদিন পরে ঘটনাটিকে বাস্তব বলে মনে হয়, অনেকটা হরর সিনেমার মতো লাগে। তবে একে জীবনের অংশ হিসেবেই মেনে নিয়েছেন তিনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ফিলিস্তিনি নারী ও শিশুদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার আহ্বান বিশ্ব মোড়লদের প্রতি। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। 2 সিটিতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর। মোটরসাইকেল আরোহীর হেলমেট পরা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। আজ সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে 5টি হজ ফ্লাইট। ভিসা নিতে ব্যর্থ হয় এজেন্সিগুলোকে শো কজ করা হয়েছে জানালেন পরিচালক। কয়েক বছর ধরে মাধ্যমিকের ফলাফলে নিম্নগামী ছাত্ররা। প্রযুক্তিগত আসক্তি, কিশোর জ্ঞান ও পড়াশোনায় অমনোযোগিতা মূল কারণ বলছেন শিক্ষাবিদরা। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।